দর্শক সবাইকে ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে রয়েছি মৌসুমী মোহন। আমার সঙ্গে আজ যিনি আছেন দর্শক, তার কথা বলার আগে তিনটি শব্দের কথা বলবো, যে তিনটি শব্দের সঙ্গে আমরা খুব পরিচিত। একটা হচ্ছে সাইবার ক্রাইম, সাইবার বুলিং, সাইবার সিকিউরিটি। এবং এই সাইবার জগৎকে সুরক্ষিত রাখতে একই সাথে নারী এবং অন্যান্য যারা আসলে সাইবার বুলিংয়ের শিকার হন তাদেরকে সুরক্ষিত রাখার জন্য মানুষটি কাজ করে চলেছেন সরকারি এবং বেসরকারিভাবে, নানা উদ্যোগ নিয়েছেন তিনি। এবং সবার কাছে তিনি আসলে খুব পরিচিত একটি নাম, সে নামের প্রসঙ্গে পরে যাব। তার জন্ম উত্তরবঙ্গে এবং আমরা অনেকেই জানি উত্তরবঙ্গের মানুষেরা খুব সহজ, সুন্দর, স্বাভাবিক, সুস্থ মনের অধিকারী হয় এবং একটু সরল টাইপের মানুষই হয়। তবে এই মানুষটা আসলে সরল নাকি খুব কঠিন হৃদয়ের, এটা আমরা আজকে আলোচনার মাধ্যমে জানবো এবং তার জীবনের গল্প শুনবো। দর্শক, আমার সঙ্গে রয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল ইসলাম সুমন, বিপিএম, সাইবার ক্রাইম ইউনিট, ডিএমপি, এবং তার সঙ্গে আজ আড্ডা হবে অনেকটা জুড়ে। কেমন আছেন? অনেক ভালো আছি। ভালো থাকারই কথা, কারণ আপনি এমন এমন ক্রাইম নিয়ে কাজ করেন যে ভালো না থেকে কোনো উপায় নেই, অনেক জটিল সমস্যার সমাধান করতে হয়, সেটা এটিএম কার্ড থেকে শুরু করে আরও মানে ক্রিটিক্যাল কিছু সিচুয়েশন। বাট সেই গল্পে আমি যাব না, জীবনের গল্প দিয়ে শুরু করতে চাই এবং শুরু করতে চাই আজ নাজমুল ভাইয়ের প্রেমের গল্প দিয়ে। পুলিশের জীবনের গল্প বলতে আসলে আলাদা কিছু নেই। আচ্ছা, এখন পুলিশটা এমন জিনিস যে 24/7 পুলিশ। তো এক্স্যাক্টলি। এখন যদি জীবনের গল্প বলা হয় তাহলে পুলিশ আগে আসে, হ্যাঁ। তারপরে আসে হলো তাহলে কি বিবাহ পুলিশের জীবন। গল্পটা আমি আগে শুনবো নাকি নিজের না 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 ব্যক্তিগত না, গল্প শুনবো? যেহেতু আপনি শুরু করেছেন, আপনি চাচ্ছেন ইউ আর দ্য লিডার হিয়ার, মানে ইউ আর লিড মি ইন সার্টেন এরিয়া, Exactly. সো আমি সেই এরিয়াতে অবশ্যই যাব। তবে আমি এই ফাঁকে বলে নিলাম যে পুলিশের আলাদা লাইফ বলে কিছু নাই। একদমই পুলিশ না। মানুষ, আইন, রাষ্ট্র, এর মাঝেই ছোট্ট করে একটা নিজের জীবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সে পড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই সম্ভবত প্রেমের সূত্রপাত। প্রথম প্রশ্ন হচ্ছে, যেটা কি আসলে প্রথম প্রেম নাকি সেকেন্ড, থার্ড আর ফোর্থ? ওই যে আপনি বলেছেন রংপুরের মানুষ, উত্তরবঙ্গের মানুষ সহজ সরল, অনেক কিছু হয়তো দেরিতে বুঝি বা আচ্ছা, কম বুঝি। আচ্ছা, তো প্রেমের বোঝাটাও আসলে ইউনিভার্সিটি এসে, ওকে, তার মানে তার আগে কোনো প্রেম আমি হয়নি। আগে প্রেমই বুঝতাম না। দর্শক, এটা আসলে বিশ্বাস করবেন কি করবেন না, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি এখানে কিছু বলার অধিকার রাখি না। এমন হতে পারে যে শোটা তো ভাবি নিশ্চয়ই দেখবে, সো সেখানে একটা ব্যাপার আছে আর কি। যাক, ভাবির সাথে প্রথম পরিচয় কিভাবে? আমরা আসলে প্রথম পরিচিত হয়েছিলাম 1997-98 সালের দিকে হবে। আচ্ছা, ওই সেশনে আপনি আমরা, কত ব্যাচ? মানে আমার এসএসসি 95 আর Okay. এইচএসসি 97। হুম, হুম, হুম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়ে, ভর্তি পরীক্ষার শেষের দিকে ভাইভা হয় একটা, তখন সাবজেক্ট হ্যাঁ, সিলেক্ট হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ। তখন তার সাথে পরিচয় আমার। আচ্ছা, সে তো বোধহয় ইসলামিক ইসলামিক স্টাডিজ, কিন্তু আমি সায়েন্স থেকে পড়াশোনা করেছি, বাট আমি ঘ ইউনিট দিয়ে এসেছি এখানে। আমিও চলে এসেছি রাষ্ট্রবিজ্ঞানে, আর ও ইসলামিক স্টাডিজ। ও আগেরবার চান্স পেয়েছিল সাস্টে, আচ্ছা, সমাজবিজ্ঞান, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসে। এসেছে। তো তখন তার সাথে প্রথম পরিচয় হচ্ছে হুম, হুম। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারভিউ। কিন্তু প্রথম পরিচয় তো আর প্রণয় হয়ে যায় না না না, তখন প্রেমের কোনো সুযোগই নাই, কথা নাই, কারণ আমি তো গ্রাম থেকে এসেছি। তো আই ওয়াজ সো স্ট্রাগলিং যে স্বাভাবিক। আমার লেখাপড়াটা দরকার, বা হলে উঠবো, পড়াশোনা, হ্যাঁ, সিট পাবো কি পাবো সিট না। পাবো কি পাবো না, এগুলো কনসার্ন আছে। তো সেগুলো, প্রেম এখানে অনেক পরের কথা, বন্ধুত্ব অনেক পরের কথা। তো এগুলো বেশি চিন্তা মাথায়, যে বাবা মা পাঠিয়েছে এখানে, টিউশন করতে হবে, টাকা পয়সা দিতে পারবে না, নিজে চলতে হবে, এগুলো বড় চিন্তা। এর মাঝে একজনের সাথে পরিচয় হলো, সে আমার কাছে শুধুমাত্র ফেলো একজন ক্যান্ডিডেট, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছে। অসংখ্য লোক আছে এরকম, হ্যাঁ। তার মাঝে সে একজন। কিন্তু সাবজেক্ট তো ভিন্ন, তাহলে মানে কবে গিয়ে প্রথম প্রস্তাবটা দিলেন? আপনি বলেছিলেন না আসলেই সে তো। বলেছিল? এটা তো যদি বলা যায় যে রিয়েলিস্টিক মোডে, হ্যাঁ। দেন আই অ্যাপ্রোচ ফার্স্ট। বাট আর যদি বলা হয় যে হাউ ইট হ্যাপেন্স ভার্চুয়ালি, দো ইট ইজ বাইলেটারাল। ওকে, বাট ওইটা আমার এখন শুনতে ইচ্ছা করতেছে যে কিভাবে কি হলো, বাট সে আসলে প্রথমে কি অ্যান্সার দিয়েছিল? She was in a denial mood. It's a very স্বাভাবিক। typical, yeah, from the girl's perspective. যে বা সেই সময় সমবয়সী ছিল মানে আমরা, 1997 হ্যাঁ, 97-8 এই সময়ে। হ্যাঁ, রাইট। তো সমবয়সীদের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে একটা ট্যাবু ছিল ওই Right. সময়টাতে ছিল। বা আমাদের গার্ডিয়ানসরা বা টিচাররা ওভাবে আমাদেরকে গ্রুমিং করেছিল যে এই যে তোমাদের ক্লাসমেট দেখছো, কজন পরে তোমাদের আন্টি হয়ে যাবে এরা, হ্যাঁ। এরকম। বা ইটস, আই ডোন্ট নো, এই যে কথাটা হুট করে বলে ফেললেন, এরকম হ্যাঁ। কথা ভাবি কি কখনো বলেছেন? আমি বলিনি, বা আমার কাছে মনে হয় না আসলে জিনিসটা হ্যাঁ, এরকম নয়। হ্যাঁ। সারা যেভাবে বলেছেন, বা যিনি বা বলতে চান, বা সমাজ যেভাবে ইন্ডিকেট করতে চায়, আমি ওই জনরার না। তো সেক্ষেত্রে আমি ওইটাকে ডিনাইল মোডে ছিলাম যে ওইটা না। আমি হয়তো বা কাউকে ভালোবাসবো, বা কাউকে ধারণ করব, বা আমি মনে মনে কাকে চাই, সেটা একান্তই আমার মতো করে, যেখানে আমার জায়গাটা আমি কোথাও ফিক্স হব বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট খুঁজে পাবো। সো সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আমি যেখানে খুঁজে পেয়েছি, সেটাই আমার ডেস্টিনেশন। ওকে, তো ফাইনালি কবে সে হ্যাঁ বললো এবং কত বছর প্রেম করলেন? অ্যাকচুয়ালি ভেরি ফার্স্ট বিগিনিং আমরা 6 মাসের মতো আমাদের মাঝে মাঝে ক্যাম্পে দেখা হতো, বন্ধুত্ব। কখনো আমতলায় বসে চা খাওয়া, বা ডাকসু ক্যাফেটেরিয়াতে দুপুরে খিচুড়ি খাওয়া, হ্যাঁ। এরকম কথা হয়েছে। তো অলমোস্ট ক্যাম্পাস লাইফে 1 বছর যাওয়ার পরে
কোনো এক সময় রোকেয়া হলের গেটে আমি কোনো একটা কাজে গিয়েছিলাম ও তখন। তিনি রোকেয়ার। হ্যাঁ, রোকেয়া হলের আমার এই মুহূর্তে একটা অনুকাব্য মনে পড়েছে। রোকেয়া হলের গেটে আমি আসলে গিয়েছিলাম আমার অন্য এক ফ্রেন্ডের সাথে দেখা হ্যাঁ, করতে। আচ্ছা আচ্ছা। সে আমার রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের, ওর নাম হচ্ছে শিউলি। ওর কাছে গেছিলাম নোট সংক্রান্ত কথা বলার জন্য। তো ও ছিল না, পরে ওর সাথে দেখা হলো। দেখা হওয়ার পর ওর সাথে কথা হলো। তো ওই দেখা হওয়াটা, কথা হওয়াটা একটা ডিফারেন্স মেক করেছে। আচ্ছা। যে রোকেয়া হলের গেটে আমি কখনো যাইনি, ওইটা ফার্স্ট ওইটা দেওয়া বোধহয় ছিল। ওইটা বোধহয় ইউ টার্ন বলা যেতে পারে। হ্যাঁ, ওইটা একটা ইউ টার্ন বলবো না, হ্যাঁ। টার্নিং পয়েন্ট বলবো। টার্নিং পয়েন্ট। ওকে হ্যাঁ, ওকে ওকে। ইউ টার্ন তো করতে পারি না আমরা, হ্যাঁ। টার্নিং পয়েন্ট বাট উইল গো ফরওয়ার্ড, তারপর নট কাম বাকিটা ব্যাক। তারপর বাকিটা ইতিহাস। বিয়ের কত Right. বছর হলো? ইটস বিন অলমোস্ট 20 years. এবং যদি নিজের সন্তানের কথা জানতে চাই? আমার তো মেয়ে আছে, সে অভিনয় করেছে অভিনয় করেছে, সিনেমাতে। সিনেমাতে অভিনয় করেছে। Right. এবারে জিন 2 সিনেমা তার মুক্তি পেয়েছে, সে সেখানে নাম ভূমিকা অভিনয় করেছে মোনা চরিত্রে, ভালো অভিনয় করেছে। আমার মনে হয় সিনেমাটা ভালো ব্যবসা সফল হয়েছে। আজিজ ভাইয়ের সিনেমা তো, আজিজ ভাই সামহাউ ক্যান ম্যানেজ থিংস ওয়েল। আচ্ছা আচ্ছা। এই যে মেয়ে সিনেমাতে অভিনয় করলো, তার মানে তো বাবা মায়ের একটা অন্যরকম আশা বা স্বপ্ন মেয়েকে ঘিরে রয়েছে। মেয়েকে ঘিরে স্বপ্ন জায়গাটা ভিন্ন, আর সংস্কৃতির চর্চাটা ভিন্ন। আচ্ছা। আসলে বাণিজ্যিকভাবে বা প্রফেশনালি সিনেমাটা করবে এটা ভাবনা এখনো নাই। আর ওর কাছে আমাদের চাওয়া পাওয়াটা এরকম না যে তুমি একজন শিল্পী হও বা ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও, এমনটা না। ও আসলে ওর জায়গাতে ওর মন কী চায় এবং ওর ডিমান্ডটা কোথায় গিয়ে খাপ খায়, সে সেটা খুঁজে নেবে। আচ্ছা। তো সোফার আমরা জানতে পেরেছি ওর সাথে কথা বলে যে ও আসলে একজন স্বাস্থ্যকর্মী হতে চায়। বাহ। তো সেক্ষেত্রে তার ডাক্তারি পড়ার ইচ্ছা আছে এবং সেটা সে তার স্কুলে খুঁজে পেয়েছে। সে ইম্পেল কলেজ লন্ডনে পড়বে। সে সেখানে কারণ ইম্পেল আগে কলেজ থেকে প্ল্যানিং করা। এটা প্ল্যানটা করা এর যে কোভিডের সময়ে প্রথম টিকা আবিষ্কার করে ইম্পেল কলেজ লন্ডন। সো তারা যখন এতটাই মানে অগ্রগামী এই বিষয়ে গবেষণা করছে, তো সেও চায় যে সেখানে এমন কিছু পড়বে যাতে সে মানব জাতির জন্য একটা কিছু কন্ট্রিবিউট করতে পারে, মৌলিক কিছু কন্ট্রিবিউট করতে পারে। তো আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট প্রফেশন, ইফ শি লাইকস টু ডু সামথিং ইন দ্য কালচারাল অ্যারেনা, দেন দ্যাট মাইট বি অ্যাপ্রিশিয়েটেড। না, এটা খুব চমৎকার। আমার একটা ব্যাপার খুব ভালো লেগেছে যে সে অনেক মানে হাই থিঙ্কিং করে, মানে একটু আগে থেকে ভাবে যে কোথায় পড়বে সেটা ভেবে রেখেছে। এবং যদিও বাচ্চাদের থিঙ্কিংয়ের জায়গাগুলো পরিবর্তন হয়, মানে প্রত্যেক মানুষের বড় হওয়ার সঙ্গে সঙ্গে পছন্দগুলো পরিবর্তিত হয়। হয়তো আমরা ছোটবেলায় ভাবতাম যে পাইলট হবো, বড় হয়ে মনে হলো যে অন্য কিছু হই, এরকম একটা ব্যাপার থাকে। এটা ঘটে, কিন্তু ও বড় হয়ে গেছে আসলে। এটা আমরা যে এইম ইন লাইফের কথাগুলো বলি ক্লাস 8-9-এ, বগস টক্স থাকে অনেকগুলো, বাট এখন এসএসসি পরীক্ষা দিয়েছে, এখন এসএসসি চলছে ওর। তো একাদশ শ্রেণীতে এসে পড়ে আমার মনে হয় এখন আর লক্ষ্য চেঞ্জ করার কোনো সুযোগ আছে, বা সুযোগ আছে, বা লক্ষ্য চেঞ্জটা হয় এতটা ফ্ল্যাকচুয়েট করে না। একদম। নাজমুল ভাই, আপনাকে দেখে কিন্তু বোঝা যায় না যে আপনার মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে। সো আমি অন্যভাবে বলিনি, এটা আমার সাথে দর্শক আপনারাও একমত হবেন, ভাবি একমত হবেন। সো এটা মানে এটার কারণ কি? রেগুলার জিম করেন? নো, জিম ইজ নট ফিজিক্যাল ফিটনেসের জন্য জিম করা বা ব্যায়াম করা ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। দের আর নিউমারাস ফ্যাক্টরস, মেনি ফ্যাক্টরস। তার মধ্যে হচ্ছে লাইফস্টাইলস। তো লাইফস্টাইল ইনক্লুডস যে রেস্ট, দ্যাট মিনস ঘুম, মেটাবলিজম, অথবা মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকা, চার্মিং রাখা, অথবা অন্য যে কোনো ধরনের অ্যাংজাইটিগুলো থেকে দূরে থাকা, এগুলো অনেক কিছুই আছে। তবে অবশ্যই শরীরচর্চা একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা জিম ইস্যু না। শরীরচর্চার বিভিন্ন ভেরিয়েন্টস আছে, বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, বিভিন্ন রূপ আছে। সেটা হতে পারে সুইমিং বা বিভিন্ন কার্ডিও করা, বিভিন্ন খেলাধুলা করা, তো সব কিছু মিলেই। তো আমি যেটা, আমার কাছে যেটা মনে হয় যে ইটস অ্যাবাউট সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। তো আমি আমার সাইককে কী মেসেজ দিতে চাই এবং সে অনুযায়ী আমি কিছু প্ল্যান, সেট অফ রুলস ঠিক করি, সেই রুলসগুলোকে আমি পালন করি। সেটা হয়তো বা জিম দিয়েই হোক অথবা ফুড, যেটা বলছিলেন যে হ্যাঁ একদম ফুড হ্যাবিট বা অন্য কিছু, টাইম টেবিল মতো সবকিছু করা যায়, কি করব কখন কি করব। আর এটা হচ্ছে যখন আমি চাবো কোনো কিছু করতে, লক্ষ্য নির্ধারণ করা, তখন লক্ষ্যটাকে ঠিকমতো আর্টিকুলেট করা বা সেটাকে বাস্তবায়ন করার জন্য অন্যান্য যে যা করণীয়গুলো আছে, যে করণীয়গুলো আলটিমেটলি আসে। সো আমাকে গোল ঠিক করতে হবে। সো গোল ঠিকটা যে আমি নিজেকে পরিবারে রাখতে চাই, নিজেকে সুস্থ রাখতে চাই, কেন চাই? ফর মাই ফ্যামিলি, ফর দ্য সোসাইটি, ফর দ্য কান্ট্রি, ফর দ্য পিপল, যে আমাকে আই এম সাপোজ টু ডু এ লট অফ থিংস, লট অফ ডে বাই ডেইলি। তো এই কাজগুলো করতে গেলে আমাকে থাকতে হবে সুস্থ। তো সুস্থ থাকার জন্য যা করা দরকার তাই করতে হবে। আর বাই প্রোডাক্ট বলবো আমি যে দেখতে ইয়াঙ্গার, সো দিস ইজ দ্য বাই প্রোডাক্ট অফ দ্যাট অ্যাপ্রোচেস, অফ দ্যাট এফোর্টস। ওকে। ভাবির কথা যদি জানতে চাই, এই যে এত বছরের সংসার, প্রেম, তারপর বিয়ে এবং একসাথে পথ চলার অনেকগুলো বছর পার হয়ে গেছে, তার সবচেয়ে অভিযোগের জায়গা আসলে কোনটা? অভিযোগের জায়গা সব সময়ই না। আমি মনে করি যে আমার চেয়ে বেশি সময় কোনো হাজব্যান্ড দেয় না। এটা আপনি বলতে পারেন? আমি বলতে পারি।
দর্শক সে আমি কিন্তু বলতে বলেছে পারি। যে সে সবচেয়ে বেশি সময় দেয়, অন্য কোনো হাজবেন্ড দেয় না। ওকে। অন্য হাজব্যান্ড দেয় না আসলে। হুম। আমি একদম সুন্দর সময় তাকে দেই, কিন্তু তার সময় আমার সময় মিলে না, এটা একটা বিষয়। আচ্ছা, যে এটা একটা। যেমন হয় যে আমি রাতে তো 11টার আগে আসার সুযোগ কম থাকে, হুম। সব কাজ শেষ করে আসাটা। তো এখন যেটা হয় কি, আমাদের তো সবাই গ্রাম থেকে চলে আসা, তো গ্রামে আমরা 11টায় ঘুমাই নাক ডাকি। হ্যাঁ। তো এখন আমরা যখন ওই ইউনিভার্সিটিতে পড়ছি তখনও আর্লি ঘুমাইছি এরকম। তো এখন এই বাচ্চারা স্কুলে যাবে সকালে, অতএব তাকে আর্লি ঘুমাতে হবে। আমি 11টায় এসে তাকে পাওয়াটা খুব টাফ, কারণ সে না ঘুমালে বাচ্চারা সকালে স্কুল যাবে কীভাবে। সো এই মিসম্যাচটা হয়। হ্যাঁ। তো সে কারণে সে সবসময় বলে যে ট্রাই টু কাম আর্লিয়ার, যে রাতের বেলায় যতটুকু সম্ভব আগে আসার চেষ্টা আর্লিয়ার করা। আসার। তো এই জিনিসটাতে অনেক সময় আমার গাফলতি থাকে, কারণ আমিও কাজ শেষ করে আমার মনে হয় যে আমাকে রিভাইভ করতে গেলে আই নিড সাম আড্ডা, সাম গসিপ, সাম ফান মেকিং উইথ দ্য ফ্রেন্ডস, আদার বা কোথাও যাওয়া। তো এটা আসলে হয়তো বা ফ্যামিলির সঙ্গে করতে পারি, কিন্তু ফ্যামিলির সাথে ওটাভাবে হয় না, কারণ ফ্যামিলিটা ফ্যামিলির মতো করে। তো সেই জায়গাটা যখন আমি ওখানে কনজিউম করার চেষ্টা করি, তখন ওইটা কনফ্লিক্টিং জায়গা তৈরি হয়, এবং সেই কনফ্লিক্টটা অলওয়েজ লেগে থাকে। এই যে যখন রাগ হয় বা কনফ্লিক্ট তৈরি হয়, তখন কিভাবে তার রাগ ভাঙান? আসলে আমার ওয়াইফ খুবই অ্যাকোমোডেটিভ। হুম। আসলে রাগে না কখনো, ও এটাকে অভিমান শো করে বা আচ্ছা। অনুরাগ শো করে। হুম, হুম, হুম। আমাকে এটা নিয়ে কখনো রাগছে আমার কাছে মনে নাই, বাট সে যদি কথা না বলে 2 মিনিট, আমি বুঝি যে সামথিং রং। তো সেটাই আমার জন্য বড় একটা মেসেজ। তো আমি এটা বুঝতে পারি, এবং অ্যাকর্ডিংলি আমি অবশ্যই ট্রাই করি যে অন্য কোনোভাবে কম্পেনসেট করার। তো আসলে সময়ের কোনো কম্পেনসেশন হয় না, সময় যা চলে যায় তা চলেই যায়। তো এই গ্যাপটা যে আমি আর সে নাই, এই গ্যাপটা কিন্তু রয়েই যায়, এই গ্যাপটা কখনো ব্রিজ হয় না। হুম। কিন্তু অন্য কোনোভাবে তাকে আমি হ্যাপি করার চেষ্টা করি। আপনি কি কখনো রাগ হন তার উপর? আই ডু। মানে সেটা কি খুব বেশি মাত্রায় নাকি? সামটাইমস বেশি মাত্রায় হয়, আচ্ছা। কারণ এটা আমার মনে হয় যে এটা আমার বংশগত, ওকে, যে ওকে। রাগটা, যে আমার বাবা খুব রাগী। হ্যাঁ। তো আর আমিও তো অনেক সময় মেন্টালি খুব ট্রমাটাইজড থাকেন। বিভিন্ন কারণে থাকি, হয়তো বা সংসার বা চাকরি দুটো আলাদা করতে পারি না। অনেক সময় দেখা গেছে বাসায় এসে ফোন ধরতে হচ্ছে, চিল্লাতে হচ্ছে, অর্ডার করতে হচ্ছে, কোনো ক্রিমিনাল সঙ্গে খুব ক্রিটিক্যাল বাজে কথা মোমেন্ট। বলতে হচ্ছে। হুম। তো আবার সঙ্গে সঙ্গে ওয়াইফ বা বাচ্চার সঙ্গে মিষ্টি কথা বলাটা হয় না, যে একটু সময় লাগে। যে ওই ভেতরটা থেকে বের হয়ে আসতে আসলে স্বাভাবিক হওয়াটা একটু ওই জন্য আমি কঠিন। প্রথমেই বললাম যে পুলিশ জীবনটা আসলে পার্সোনাল লাইফ না, সব কিছু মিলেই জীবন, হুম, হুম। এবং পার্সোনাল লাইফের সাথে পুলিশ জীবনটা একাকার হয়ে যায়। তখন ভাবি চুপচাপ থাকে, কিছু বলে না। না সে খুব বললাম না, সে অ্যাকোমোডেটিভ, সে বুঝে যে না কখন কি। আমার মা বুঝি, এবং আমার ওয়াইফ সবচেয়ে বেশি বুঝে আমাকে। এই দুজনেই বুঝে। মাও খুব বুঝে যে আমি নাই বা আছি, এটা আসলে আমাকে বলার মতো কিছু নাই, বুঝে যে আমি আছি। আমি চট করে একটা বিরতিতে যাব, ফিরে এসে বাকি গল্পে ফিরছি। দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পের সঙ্গে রয়েছে মৌসুমী। আমার সঙ্গে আছেন পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল ইসলাম সুমন, বিপিএম, সাইবার ক্রাইম, ডিবি। অনেকগুলো কথা বলতে হয় দর্শকদের, মনে রেখে বলতে হচ্ছে। অন্য গল্পে যাব আমি এবার আপনার পড়াশোনার গল্পে যাব, কারণ পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ার পরেও আপনিও অনেকগুলো ডিপ্লোমা করেছেন, দেশের বাইরে গিয়েছেন, সাইবার সিকিউরিটি নিয়ে পড়েছেন, ফরেন্সিক নিয়ে পড়াশোনা করেছেন, এবং ক্রিমিনাল জাস্টিস নিয়ে পড়াশোনা করেছেন। সো ভার্জিনিয়াতে বোধহয় অনেকদিন ছিলেন। সো সেই গল্পগুলো আমি একটু জানতে চাই, যে এই সেক্টরটার প্রতি এত মানে ভালো লাগা বা একটা আকাঙ্ক্ষা বা একটা আকর্ষণ, যে না আমি এই সেক্টরটা নিয়ে কাজ করতে চাই। সো এটা আসলে কবে থেকে শুরু হলো? আসলে আমার তো মূল ডোমেন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ। তো পলিটিক্যাল সায়েন্স পড়াশোনাটা আমার জন্য একটা আশীর্বাদ আমি মনে করি, আচ্ছা। যে এত বেশি আমার জ্ঞানের দরজাটা উন্মুক্ত করে দিয়েছে বা ওপেন করে দিয়েছে। সেক্ষেত্রে আমি আরও বেশি চেষ্টা করেছি যে আসলে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র বা সমাজ কি ডিমান্ড করে, সেই ডিমান্ডের ভিত্তিতে নিজেদেরকে কীভাবে শানিত করতে হয়। তো আসলে নিট অ্যাসেসমেন্ট আমার কাছে বেশি মনে হয়েছে। তো রাষ্ট্রবিজ্ঞান পড়াকালীন মনে হয়েছে যে আমাদের দেশে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন লোকের দরকার আছে। তো আমি তখনই তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা শুরু করি, নিজেই সেলফ মোটিভেট হয়ে পড়াশোনা শুরু করি, এবং ইভেনচুয়ালি আমি এটাতে কাজ শুরু করি। এবং আমি পুলিশে আসার আগে বিভিন্ন কর্পোরেট হাউসগুলোতে, এমএনসিগুলোতে কাজ করেছি। সেখানে সাইবার সিকিউরিটি না, সেখানে আমি টিপিক্যাল সাইবার ওয়ার্কসগুলো করেছি, লাইক সফটওয়্যার ডেভেলপমেন্ট, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন আর ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, এই কাজগুলো করেছি আমি। তো সেখান থেকে আমার কাছে মনে হলো যে আসলে আমি তো এখন কাজ করছি ফর সাম কর্পোরেট জায়ান্টস, বাট আই হ্যাভ দ্য অপশন টু ওয়ার্ক ইন দ্য গভর্নমেন্ট ফর দ্য পিপল। সো দেন আই অপটেড ফর বিসিএস, and then I joined BCS in 2010 to attend BCS.
অ্যান্ড প্রথমেতেই মনে হলো যে পুলিশ সম্বন্ধে আমার জানা দরকার। দ্যাটস ওয়াই আই স্টার্টেড মাই জব ফ্রম এ রিমোট এরিয়া হবিগঞ্জ টু নো দ্য গ্রাউন্ড পুলিশ ওয়ার্ক। নওগাঁতেও বোধহয় নওগাঁতে আমার প্রফেশনাল টাইম গেছে, বাট দ্যাটস নট মাই অফিসিয়াল অ্যাসাইনমেন্ট, বাট মাই ফার্স্ট অ্যাসাইনমেন্ট স্টার্টেড ফ্রম হবিগঞ্জ। তো সেখানে আমি অলমোস্ট 3 years কাজ করেছি সার্কেল এসপি হিসেবে, পুলিশ ডোমেনটা শেখার চেষ্টা করেছি। অ্যান্ড দেন আমার মনে হলো যে আমি যেহেতু প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, তাহলে আমি স্মার্ট পুলিশিংটা নিয়ে কাজ করতে চাই, ই পুলিশিং অথবা সাইবার পুলিশিং নিয়ে কাজ করতে চাই। তখন আমাদের এখানে আমাদের শ্রদ্ধেয় আমাদের লিজেন্ডারি পুলিশ কর্মকর্তা জনাব মনিরুল ইসলাম স্যার, এখন এসবির প্রধান, স্যারের সাথে আমার সামহাউ একটা যোগাযোগ করার চেষ্টা করলাম এবং স্যার আমাকে নিয়ে আসলেন এখানে। আমি স্যারের নেতৃত্বে ডিবি অফিসে সাইবার ক্রাইম নিয়ে কাজ শুরু করলাম। আর যেহেতু আমার রাষ্ট্রবিজ্ঞান পড়া ছিল, তো আমি রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞান ঘটনার পড়াগুলো কেন কাজ দেয়, তো মানুষকে চেনা যায়, সোসাইটি ইম্পর্টেন্ট এবং সোসাইটাল এন্টিটিসগুলোর ইন্টারাকশানস ইম্পর্টেন্ট, সেগুলো না বুঝলে আসলে ক্রাইম দমন করা যায় না। তো আমি এই জন্য প্রায়শই কথা বলি যে আমাদের ছেলেমেয়েরা যতটাই বিজ্ঞান সম্পন্ন জ্ঞান সম্পন্ন হোক না কেন, সবারই সমাজবিজ্ঞান পড়া উচিত, কারণ সমাজের কাঠামো না বুঝতে পারলে আসলে যায় না। তো আমি সাইবার ক্রাইম নিয়ে কাজ করলাম। সাইবার ক্রাইম একটা কি মাল্টিডিসিপ্লিনারি একটা ডোমেইন। এখানে ক্রিমিনোলজি আছে, সোশিওলজি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, স্ট্র্যাটেজিক ওয়ারফেয়ার আছে, আবার কম্পিউটার সায়েন্স আছে। তো সব কিছু মিলেই তো আমার কাছে মনে হয় it best suits for me, কারণ I'm from social science studies and I know computer science. So দুটোকে আমি amalgamate করে then I learned criminology in my Sharda and I did my MPS police science, so I can make some differences in this regard. রাইট। এখন পর্যন্ত আপনার মানে সলভ করা সবচেয়ে কঠিন কেস কোনটা? প্রমিনেন্ট কেসগুলোর মধ্যে যে বাংলাদেশের বড় একটা ফাইন্যান্সিয়াল সেক্টরে বড় প্রবলেম ছিল, ক্রেডিট কার্ড স্ক্যাম। তো ক্রেডিট কার্ড স্ক্যামারদেরকে ধরা, এবং ওই সময়টা জনপ্রিয় একটা কাজ ছিল। কিছু বিদেশি বাংলাদেশে এসে বাংলাদেশের ক্রেডিট কার্ড বা ক্রেডিট কার্ড ইকোসিস্টেমটাকে ডিস্টার্ব করছিল, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিল, দেশের দুর্নাম হচ্ছিল। বিশেষ করে ইন্টারন্যাশনাল হাবগুলো এমএক্স অথবা ভিসা, তারা বাংলাদেশকে ব্যান করার প্ল্যান করছিল যেখানে এত স্ক্যাম হচ্ছে। বাট স্ক্যামারদের সাথে বাংলাদেশের লোক খুব জড়িত না। এখানে ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ কিছু পিপল এসে এই ডিসরাপশন করছিল। সো আমরা সেটা আমাদের মনির স্যারের নেতৃত্বে, আমাদের যে তখনকার জয়েন্ট কমিশনার স্যার ছিলেন, তার নেতৃত্বে আমরা টিম ফর্ম করি এবং আমরা এটা নিয়ে কাজ শুরু করি, এবং ইভেনচুয়ালি উই হাউএভার ম্যানেজ টু ডু ইট টু অ্যারেস্ট দোজ পিপল, এবং এটার বড় একটা কাজ ছিল। এই কাজটা করতে অনেক বেগ পেতে হয়েছে, কারণ যেহেতু ইন্টারন্যাশনাল এখানে ওভারসিজ এঙ্গেজমেন্ট আছে এবং ট্রান্স বর্ডার ইস্যুজ আছে, সেখানে একটা বড় কাজ হয়েছিল। আর আরও বলবো যে বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাকাউন্টের হ্যাকের বিষয় জানেন, সেখানেও আই ওয়াজ ওয়ান অফ দ্য ইনভেস্টিগেটরেস। সেখানে আমি শ্রীলঙ্কা গিয়েছিলাম, সেখানে বেশ কিছু কাজ করেছি। এটা চ্যালেঞ্জিং। অ্যান্ড হ্যাঁ, টেরোরিজম নিয়ে কাজ তো আমাদের আসলে রক্তে, যে পুলিশের ডিবি বা এই ধরনের সবাই জঙ্গিবাদ নিয়ে কাজ করে। তো সেখানে যেহেতু মনির স্যার লিজেন্ডারি পার্সন ইন দিস রিগার্ড, তার অধীনে কাজ করে কাউন্টার টেরোরিজম নিয়ে কাজ করেছি। তবে মোস্টলি আই ওয়াজ কনসার্ন অ্যাবাউট টেরোরিস্ট ইউজ অফ দ্য ইন্টারনেট, যে ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিবাদ কীভাবে ছড়ায় এবং সেটাকে কীভাবে ডিটার করা যায় বা সেটা কন্টেন করা যায়, সেই কাজটা করেছি। এবং সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি আসলে যুক্তরাষ্ট্রের এফবি ন্যাশনাল একাডেমিতে। তাদের ওখানে টিপিক্যাল সাইবার ক্রাইম এবং সাইবার স্পেস কীভাবে জঙ্গিদের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ রেডিক্যালাইজ হচ্ছে, সেই যেগুলো পড়াশোনা হয়েছে। ওখানে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া থেকে ওই পড়াশোনাটা করা, ক্রিমিনাল জাস্টিস এডুকেশন, অ্যান্ড দ্যাট was a major in cyber crime and terrorist use of the internet. And later I also studied একদম পুরো অ্যাডভান্সড কম্পিউটার সায়েন্স, এটা ইউনিভার্সিটি অফ বার্মিংহামে, সেখানে করেছি এমএসসি সাইবার সিকিউরিটি। এবং সেই সাইবার সিকিউরিটিটা আমার কাছে মনে হচ্ছে যে এই এখন যে আমরা ক্রাইমগুলো কাজ করছি, সামনের দিনগুলো ক্রাইমগুলো রিশেপ্ট হবে, নিউ ক্রাইম আসবে, হাইটেক ক্রাইম আসবে। সেই হাইটেক ক্রাইমগুলোকে দমন করার জন্য বাংলাদেশ পুলিশের যে প্রিপেয়ারনেস, সেটা এখন থেকে নেওয়া দরকার। সেই নেওয়াটার জন্যই পড়তে যাওয়া। এবং আমাদের বাংলাদেশ পুলিশের লিডারশিপ, স্পেশালি মনির ইসলাম স্যার, আমাদের ডিএমপি কমিশনার স্যার, বর্তমান আইজিবি স্যার, তারা ওভাবেই চায় যে কিছু ছেলেপেলে তৈরি হোক যারা আসলে প্রাযুক্তিক ক্রাইমগুলোকে দমন করার জন্য সক্ষম হয়ে উঠবে। সেই সক্ষমতা অর্জন করার জন্যই পড়তে যাওয়া। গ্রেট। আমি এখানে একটা কথা বলতে চাই যে এত কিছু করা, মানে পরিবার এবং পুলিশ লাইফ, এই দুটোকে সমন্বয়টা কিভাবে করেন আপনি? নিশ্চয়ই কোনো আসলে পুলিশের পরিবার, আমাদের কাছে যারা পুলিশ কর্মকর্তা, আমাদের কাছে পুলিশ পরিবার একাকার, সবসময় একাকার। আমরা একটা রেশনিং করি, আমরা কখন কাকে কী ধরনের সময়টা দেবো। এখন যদি আমি এখানে আসতাম, হয়তো বা আমি আমার ওয়াইফকে বলতাম যে তুমি অফিসে আসো, অথবা আমার যে অর্ডারলি তাকে বলতাম যে তুমি একটু মুড়ি মাখাও। তো হয়তো বা আমি কাজও করতাম বা একসঙ্গে বসতাম, কিছুক্ষণ মুড়ি খেলাম বা কফি খেলাম, বা তারপরে একসময় বের হয়ে গেলাম। তো আমার এই অফিসে থাকতেও হলো, কাজটাও হলো, এভাবেও আমরা কিন্তু সমন্বয় করে নেই। আর আমাদের পুলিশের মধ্যে বেশ বিভিন্ন ফ্যামিলির মধ্যে বা পুলিশের মধ্যে অনেক ইন্টারাকশানস থাকে।
আমরা গেট টুগেদার করি বসে, সেখানেও কিন্তু ফ্যামিলির কাজটা হয়ে যায়, এটা হয়। আর যেহেতু আমি সাইবার ক্রাইম নিয়ে কাজ করি, সেহেতু আমার কাজের কোনো শেষ নেই, রাত দিন কাজ থাকে। তো আমি যখনই দেখা গেছে যে রাত 10টার পরে কোনোখানে কাজে যাচ্ছি, সাইবার স্পেসের কাজ, তখন আমি আমার ওয়াইফকে নিয়েই যাই, চলো তুমি সহ যাই, একখানে বসি, হয়তো গরু এজেন্সি বসলাম, যে একসাথে কফি খেলাম, তখন কোনো ভিকটিম আসলো, তার সঙ্গে কথা বলে নিলাম, ওই ফাঁকে দুটোই হয়ে গেল, যে আমি কাজটাও হলো এটাও হলো। এখন যেহেতু পুলিশ আমি পারবো না অ্যাভয়েড করতে, সব কিছু অ্যাড্রেস করতে হবে, আবার পরিবার তো অংশ, অবশ্যই অবশ্যই হৃদয়ের অংশ, শরীরের অংশ, বা সবকিছু মিলে অংশ, তো তাদেরকেও তো এন্টারটেইন করতে হবে। তো পরিবার যদি ঠিক না থাকে তাহলে আপনি এখানে কাজে মনোযোগ দিতে পারবেন না, সো এটা ঠিক রাখাটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, ওটা একটা খুব টিপিক্যাল কথাবার্তা, পারবো না তা না, আসলে আমরা যারা পুলিশ আমরা কিন্তু পরিবারের চেয়ে কাজকে বেশি, ওটা তো ডেফিনেটলি, বাট ওখানে শান্তিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে না ওইটা একটা প্রভাব আছে। হ্যাঁ, একটা প্রভাব আছে। সেটা বলছি যে পরিবারের কোনো কিছু ডিসরাপশন, কাজের ডিসরাপশন করতে পারে, আমার অলওয়েজ নট। এটা ঠিক আছে, এটা আমি একমত। কখনো আমার খুব মনে হতো যে যারা ডক্টর কিংবা যারা পুলিশ, ধরুন যে একটা খুব বাজে কেস হ্যান্ডেল করলো, একটা ভয়ঙ্কর লাশ দেখে এসে এরপরে হয়তো ওই দিন তার বাচ্চার জন্মদিন বা অন্য কিছু, তারপর বাসায় গিয়ে এই পার্টিটা অ্যাটেন্ড করা, এটা তো ভীষণ রকমের কঠিন কাজ। এটা হলো কি চেঞ্জ হয়, এই জন্যই আমি একটা কথা বলে থাকি, যারা ফার্স্ট রেসপন্ডার্স লাইক যে আর্মি, নার্সেস, ডক্টরস, ফায়ার সার্ভিস অথবা পুলিশ, মানে মানুষের সেবা করে থাকে, যারা ফার্স্ট রেসপন্ডার যে কোনোখানে যায়, তো এবং যারা খুব ক্রিটিক্যাল ইস্যুস নিয়ে কাজ করে, তাদের জন্য একটা প্যাকেজ গভর্নমেন্ট থাকা উচিত। আমি প্রায়শই বলি, এখানে অবশ্যই সরকারের গুরুত্বপূর্ণ যারা তারা শুনবেন, দ্যাট ইজ কল্ড PTSD। আমি এটা বলে থাকি, PTSD, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ম্যানেজমেন্ট। তো আমরা কিন্তু যারা পুলিশ বা আর্মিতে কাজ করি বা ডক্টরস, আমরা কিন্তু খুব ট্রমাটিক পেনের মধ্যে যাই, এবং সেটা হলো এই ডিসঅর্ডার থাকে। এই ডিসঅর্ডারটাকে ম্যানেজ করার জন্য দেয়ার মাইট হ্যাভ সাম প্যাকেজেস, হতে পারে আর্থিক প্রণোদনা, হতে পারে বিনোদন প্রণোদনা, অথবা অন্য যে কোনো প্রণোদনা থাকা উচিত, কারণ আমাকে রিভাইভ করতে হয়, মর্নিংয়ে আবার নিজেকে তৈরি করতে হয় টু রেন্ডার মাই সার্ভিসেস ফর দ্য পিপল। তো আমার জন্য কিন্তু আসলে আলাদা করে সরকারের কোনো ভাবনা নাই যে আমি আমার মেন্টাল হেলথ কতটা ভালো মন্দ হচ্ছে, এগুলো হওয়া দরকার। এবং আমি মনে করি যে পুলিশ ডিপার্টমেন্টে বা আর্মিতে অথবা ডক্টরসদের সবখানে একটা করে ডিপার্টমেন্ট থাকা দরকার, যে ডিপার্টমেন্টটা তাদের কর্মীদের মানসিক হেলথ নিয়ে কাজ করে, মানসিক ওয়েলবিং নিয়ে কাজ করে। খুব চমৎকার একটা কথা বলেছেন, এবং এটা নিয়ে আমার মনে হয় যে আসলে গভর্নমেন্টের ভাবা দরকার, এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানের যারা ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রয়েছেন তাদের একটা উদ্যোগ নেবার দরকার আছে। এক্স্যাক্টলি। আমি যদি জানতে চাই যে ভাবির সাথে সর্বশেষ সিনেমা হলে গিয়ে সিনেমা কবে দেখেছেন? সুযোগ হয়নি। এবার ঈদের দিন কোনটা দেখেছেন? মোনা জিন্টু। ও আচ্ছা, নিজের মেয়ের সিনেমা, এটা দেখেছি, খুব স্বাভাবিক ব্যাপার। এবং দেখার পরে কিরকম অভিব্যক্তি ছিল যে বাবা মা মিলে? হ্যাঁ, সবাই মিলেই তো দেখলাম, যে অবশ্যই ভালো, এটা তো একটা এক্সাইটমেন্ট ছিল, মেয়ের ফার্স্ট সিনেমা এসছে। আসলে এটা মেয়ের সিনেমা হিসেবে আমি না, যে আমি তো সিনেমা হলে যাই, আসলে আমার কাছে যেটা মনে হয় যে বাঙালি সংস্কৃতিকে ধারণ করার আমার দায়িত্ব, যারা আমরা ফ্রন্ট লাইনে আছি। আর সংস্কৃতির বিশ্বায়নটা জরুরি। এখন তো বিশ্বায়নে আমাদের সারা পৃথিবী জুড়ে আমাদের 30 কোটি বাঙালি আমরা আছি, তো 30 কোটি বাঙালির কাছে বাঙালির সংস্কৃতি পৌঁছানো একটা ইম্পর্টেন্ট। এবং এই যে আমরা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 4.0 বলি, অথবা স্মার্ট বাংলাদেশ বলি, স্মার্ট ইকোনমি বলি, এগুলোতে কিন্তু এই সংস্কৃতি থেকে রেভিনিউ আসার সুযোগ আছে। সেই রেভিনিউগুলো যে আসছে, রেভিনিউগুলো আসার পথগুলোকে রুদ্ধ না করে এগুলোকে আরও প্রসারিত করা দরকার। সেই জায়গাগুলোতেও কিন্তু পুলিশ হিসেবে কাজ করার সুযোগ আছে, এবং সে কারণে হয়তো বা আমার সাথে মিডিয়ার অনেকের পরিচয় আছে, আমার সাথে পরিচয় অনেক সেক্টর লোকের আছে, কিন্তু মানুষ মিডিয়াটার চোখে দেখে, কারণ ওইটা বেশি আসে। তো যদি ওটাও হয়ে থাকে সম্পর্কটা, সেটাও আমি বলবো ওটা ওই প্রয়াসে যে এই লোকগুলো কন্ট্রিবিউট করে ফর দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। আর যেহেতু আমি স্মার্ট বাংলাদেশ করতে চাই, আর স্মার্ট বাংলাদেশের অন্যতম কম্পোনেন্ট হচ্ছে স্মার্ট ইকোনমি, তো স্মার্ট ইকোনমি তো তারা কন্ট্রিবিউট করে, মিলিয়ন্স অফ ডলার বাংলাদেশে ঢুকতেছে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে, এই রেমিটেন্সটা ঢুকছে। তো এই রেমিটেন্সটা তো আমার জন্য একটা সমৃদ্ধ করছে অর্থনীতি থেকে। তো যারা রেমিটেন্স নিচ্ছে তাদের সুরক্ষায় বাংলাদেশ পুলিশ কাজ করতে বদ্ধপরিকর। একদমই তাই। ভাবিকে নিয়ে প্রথম কবে সিনেমা দেখেছিলেন সেটা মনে আছে? এটা মনে করি, এটা সম্ভবত 2 দুয়ারি সিনেমার নাম, হুমায়ুন আহমেদের। হ্যাঁ, এটা দেখেছিলাম বলাকা সিনেমা হলে, ঢাকা ভার্সিটি ওখানে বলাকায় দেখেছি 2001 সালের দিকে হবে। আচ্ছা, এই সময় স্কুলে কখনো, মানে স্কুল পালিয়ে কখনো সিনেমা দেখা হয়েছে? অসংখ্যবার। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে আমার চেয়ে বেশি সিনেমা কেউ দেখেছে আমার মনে হয় না। কারণ আমি এত বেশি সিনেমা দেখেছি। আমি সিনেমার পরিচালকের নাম, সিনেমার কোন প্রোডাকশন হাউস থেকে হয়েছে তা বলতে পারতাম এক সময়। আমি ইবনে মিজান ভাই থেকে শুরু করে সেই 3 কর্নার পরিচালক সবাই থেকে আমি সবার নাম বলতে পারি। যে আমি এখনো বলতে পারবো যে জ্যামস মুভিজ আছে একটা, সেখানে, তারপরে আরমান ভাই ফাইট ডিরেক্টর, মুসলিম ফাইট ডিরেক্টর, কোন সিনেমার কে ফাইট ডিরেক্টর, জসিম ভাইয়ের জন্য জ্যামস মুভিজ কাজ করতো, তাদের আলাদা একটা টিম ছিল। তো এগুলো আমি সব ইংলিশ বা অন্য দেশের সিনেমা দেখা হয় না, শুধু বাংলা বা ক্রাইম নিয়ে
আমি ক্রাইম বা থ্রিলারটা খুব পছন্দ করি। তো তো 90s এর সিনেমাগুলো আমার কাছে ভালো, বিশেষ করে গোয়েন্দার সিনেমাগুলো। তোমার মিস্টার মিসেস টুরিস্ট আছে এটা রকম, তারপর আর্নল্ড শোয়ার্জনেগারের সিনেমাগুলো ভালো লাগতো। আবার ব্রুস উইলিসের সিনেমা দেখতাম, স্ট্রাইকিং ডিস্টেন্স, আর্মাগেডন, কী জন্য সিনেমা ছিল, এগুলো এক সময় দেখেছি। কিন্তু হালের নতুন করে যে সিনেমাগুলো এসছে বিশেষ করে হলিউডে, সেই সিনেমাগুলো খুব কম দেখা হয়েছে। এগুলো বেশি সাইফাই, মানে এত বেশি যে আমার কাছে খুব একটা টানছে না। মানে এটা হয়তো আরও যারা ইয়াং জেনারেশন দে উড লাভ। আমি আরও একটু ফিলোসফিক্যাল ঘটনা সিনেমা চাই, যেখানে তাত্ত্বিক গবেষণা হচ্ছে অথবা ভাবনার জায়গা তৈরি হচ্ছে, সেগুলো। তো আমি থ্রিলার লাইক করি। এই যে এখন আপনি পুলিশ, ছোটবেলায় আমরা অনেক কিছু করতাম, লাইক হয়তো গোলার ধান বিক্রি করে টাকাটা বের করে সেই টাকাটা দিয়ে কিছু একটা করা, বা নিজের পছন্দের কোনো জিনিস কেনা, সিনেমা দেখতে যাওয়া, মানে এই লেভেলের চুরি কখনো করা হয়েছে? এই লেভেলের চুরিটাই করতে হয়েছে আমাকে আজীবন করতে হয়েছে, কারণ টাকাটা তো আসতো চুরি থেকে আসতো। আমাদের তামাক আবাদ হতো এক সময়, রংপুরে তামাক হতো না, তো তামাক চুরি করতাম। 1 কেজি তামাক চুরি করলে 18 টাকা হতো ওই সময়। 18 টাকা হলে 2টা সিনেমা দেখা যেত। তো আমার ঈদের সময় প্ল্যানটা থাকতো এরকম যে আমার আশেপাশে 9টা সিনেমা হল, তো 9টা সিনেমা হলে প্রত্যেকটাতে যদি আমি ডিসিতে দেখি 10 টাকা করে, 990 টাকা যাওয়া আসা, সাইকেল রাখতে হবে গ্যারেজে 2 টাকা করে, ওভাবে 120 টাকা হলে আমার ঈদের সিনেমা সব দেখা হয়ে যেত। তো 120 টাকা আমাকে সামহাও ম্যানেজ করতে হবে। এটা ধান চুরি করে, চাল চুরি করে, তামাক চুরি করে, বাবার পকেট চুরি করে। ওয়াও, আমি চট করে একটা বিরতিতে যাব, ফিরে এসে বাকি গল্পে ফিরছি। দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পের সঙ্গে রয়েছি মৌসুমী মোহর, আমার সঙ্গে আছেন পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল ইসলাম সুমন, বিপিএম সাইবার ক্রাইম ডিবি। আমি কি ভুল বলেছি নাকি? না ঠিক আছে, ওকে ঠিক আছে। আমরা খুব চমৎকার গল্পে ছিলাম যে মানে তামাক বিক্রি করে সেই টাকাটা দিয়ে 18 টাকা, সেই টাকা দিয়ে আসলে সিনেমা দেখা, এরকম বহু গল্প আমাদের জীবনে থাকে। কিন্তু ওই সময়ে তখনকার নাজমুল তো আর আজকের এই পুলিশ সুপার ছিলেন না। তখন আপনি কি হতে চাইতেন? যেমন মেয়ে চেয়েছে যে সে আসলে ডক্টর হবে এবং কোন বিশ্ববিদ্যালয়ে পড়বে সেটাও কিন্তু মাথার মধ্যে দাঁড়াচ্ছে। তখন আপনি কি হতে চাইতেন? তখন আমরা এত অজপাড়াগায়ে বড় হয়েছি যে কি হব না সেই ভাবনার দিগন্ত উন্মোচিত হয়নি, জানতামও না যে কি হওয়া যায়। যেমন আমি বুয়েটে পরীক্ষা দেওয়া জানতামই না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হয়েছে, যে পাশের গ্রামের একটা ঢাকা ভার্সিটিতে একজন পড়তো, সেটা শুনে বুঝতে পেরেছি ঢাকা ভার্সিটি পরীক্ষা দেওয়া যায়। আর রংপুর থেকে ঢাকায় আসা লাগতো 21 ঘন্টা। ওই সময় ব্রিজ ছিল না, যমুনা ব্রিজ ছিল না, তো ব্রিজ না থাকার কারণে এদিকে মানুষ আসতো না। আমাদের ওজন পড়তো কারমার্কেট কলেজ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোস্টলি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা, তারপর সেখান থেকে বড় হয়ে যাওয়া। তো বড় হয়ে যাওয়ার স্বপ্নগুলো প্রথমত 8, 9, 10-এ এটা মনে হতো যে আমি পরিবারে বড় সন্তান, বাবা তো অভাবী সংসার, সো হাল ধরতে হবে, ছোট ভাই বোনরা আছে তাদেরকে শিক্ষিত করতে হবে। আমরা 4 ভাই বোন, আমি বড়, তো ছোট বোনদের লেখাপড়া বা তাদের ওয়েলবিং দেখতে হবে। আমি যদি বড়, তো সেই বড় যে আমি হয়েছি, দায়িত্ববোধটা মাথায় কাজ করেছে। সে কারণে অর্থ উপার্জন করতে হবে সৎ পথে, ভালো একটা কিছু করে। ভালোটা কি তা জানতাম না, তা জানার কোনো সুযোগও ছিল না। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হলাম তখন মনে হলো যে কী করা যায়। তখন প্রথমতই মনে হয়েছে যে বিসিএস পরীক্ষা একটা ভালো একটা সুযোগ, যে সেখানে যেহেতু রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করছি আর আমাকে যোগ্যই মনে করি বিসিএসের জন্য, মনে করতাম তখন থেকে। তো আর রেজাল্টও ভালো ছিল আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি বিসিএস পরীক্ষা দিয়ে, এখন বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ আসবো না, অ্যাডমিনে আসবো না, কাস্টমসে আসবো, সেটা একটা ডাইলেমা আছে যে আমি কোথায় যাব। সবগুলো ক্যাডারই ভালো, সব কিছুতেই কন্ট্রিবিউট করার সুযোগ আছে, কিন্তু আমি অন্য ক্যাডারকে অবশ্যই সুইচে ধরে রাখবো। অ্যাডমিন ক্যাডার খুব ভালো, ফরেন অ্যাফেয়ার্সও খুব ভালো, ভালো, কাস্টমসও ভালো, বা অন্য ট্যাক্সও ভালো আছে। কিন্তু আমার কাছে পুলিশটাকে একটু ডিফারেন্ট মনে হয়েছে, কারণ পুলিশটা তো আমার ইউনিফর্ম পরে কাজটা করতে হয় এবং মানুষের ডাইরেক্টলি পুলিশের সাথে ইন্টারাক্ট করার সুযোগ আছে। তো আমার কাছে মনে হয়েছে যে পুলিশের কাজ করাটা অন্য সুযোগ, এবং মানুষের, যেহেতু আমি গ্রাম থেকে এসেছি, দেখে এসেছি যে প্রান্তিক মানুষগুলো কীভাবে সেবা থেকে বঞ্চিত হয়, সেই লোকগুলোকে সেবা প্রদান করে যদি আমি আমার জায়গাটাতে আমি যদি কি কন্ট্রিবিউট করতে পারি, তাহলে আমি ধন্য মনে করব। এখানে অবশ্যই অর্থ উপার্জন একটা বিষয় আছে। আসলে আমরা কাজ করি কেন? আমরা কাজ করি জীবিকার জন্য। প্রথমত আমরা অনেক বড় কথা বলি যে দেশ সেবা, জনসেবা, এগুলো বগস টক্স। প্রথমত আমাকে নিজের পাটা দাঁড়াতে হবে, মাটি পেতে হবে। সো মাটিটা আমার বিসিএস দিয়েছে, যখন মাটি পেয়েছি আমি, তখন সেখান থেকে লাভ দেওয়ার জন্য প্রয়াস পেয়েছি, সেই লাভটা জনগণের জন্যই। একেবারেই তাই। আমি এবার অন্য প্রসঙ্গে যেতে চাই, যেহেতু সিনেমা অনেক ভালোবাসেন, আপনার সবচেয়ে পছন্দের হিরোকে? জসিম। ওয়াও, মানে মারপিট করতে বলে? হ্যাঁ, না, জসিম ভাই খুব ভালো অভিনয় করেন। আর এখনকার সময়? সিয়াম ভাই আমারও ভীষণ পছন্দের। আর নায়িকাদের কথা বললে কার কথা বলবেন, তখনকার আর এখনকার? তখন রোজিনা ছিল।
ওকে, রোজিনা ভালো অভিনয় রোজিনা করতে, আপা। আর হ্যাঁ। এখন এখনকার সময়ে তোমা ভালো কাজ করে। একটু যদি সঙ্গীত শিল্পীদের কথা জানতে চাই, তাহলে কার কথা বলবেন যে আপনার পছন্দের শিল্পী? আমার পছন্দের শিল্পী হচ্ছে বেলাল খান। ওয়াও, আচ্ছা, ওকে। বেলাল খান তার মানে এই সময়ের মধ্যে তার আমার কাছে মনে হয় না যে সে আনপ্যারাল। এবং সে চমৎকার সুর করে। হ্যাঁ, সুর এটা করে। একটা চমৎকার ব্যাপার। আমি তার সুরকেই এবং ইরানি করি। ফিল্ম নিয়ে অনেক কাজ করেছে, ইরানি হ্যাঁ। সিনেমাতে গান গেয়েছে এবং আমারও হ্যাঁ। ভেরি ক্লোজ এবং খুবই চমৎকার একজন মানুষ। এটা একটা বড় ব্যাপার, হ্যাঁ। সে দারুণ মানুষ। কখনো এমন সম্ভাবনা আছে যে মেয়ে তো অভিনয় করলো, হ্যাঁ। বাবা হয়তো ইন ফিউচারে কোনো যদি অফার আসে কোনো পুলিশের ক্যারেক্টার নিয়ে অ্যাক্টিং করার না জন্য, না তাহলে? আসলে না, আমার ডোমেন তো পুলিশ। আমি আমার চিন্তা ভাবনাগুলো, আমার সমস্ত শক্তিগুলোকে, ভাবনাগুলোকে আমি পুলিশের কাজে লাগাতে চাই। কারণ আমি, সরকার আমার বেতন দেয়, আমাকে 24/7 এই কাজে নেওয়া হয়েছে। তো আমার এই কাজের সাথে দ্বৈতভাবে অন্য কাজ করার সুযোগ নেই, আমি মনে করি না সুযোগ থাকা উচিত। কারণ আমার পুলিশ অনেক কাজ করার সুযোগ আছে। তো আমি যদি হিরোই হতে চাই, তাহলে আমি আমার কাজটা করে হিরো হতে চাই। কিন্তু পর্দায় হিরো হওয়ার জন্য অনেকেই আছে, অনেকেই আমার চেয়ে ভালো ফিজিক আছে, ভালো অভিনয় করতে পারে। তার জন্য শুভকামনা, এবং তারা যেন ভালো কাজটা করতে পারে সেজন্য ভালো একটা লেভেল প্লেইং ফিল্ড, একটা এনভায়রনমেন্ট করতে চাই। সেই কাজটা করাটাই বড় মুন্সিয়ানা। তো আমি মনে করতে চাই যে আমি আমার জায়গাতে কাজটা করতে চাই। যদি কখনো এমন হয় যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ফোন করে বললেন যে আপনাকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, তাহলে আপনি কোন মন্ত্রণালয় বেছে নেবেন? অ্যাকচুয়ালি এই বিষয়টা হলো কি আরও একটু গভীরে যাওয়ার বিষয়, যে আমি এখন পুলিশ কাজ করছি, এই সময় পুলিশ নিয়ে অন্য কোনো ভাবনার সুযোগ নেই আমার। কারণ আমার এই বিষয়ে অভিজ্ঞতা আছে, আমি এখানেই কাজ করতে চাই। আমি অবশ্যই বলবো যে আমাকে ল এনফোর্সমেন্ট নিয়ে কোনো একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হোক, যিনি দিক না কেন। হতে পারে অনারেবল প্রাইম মিনিস্টার, হতে পারে আইজিপি মহোদয়, হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, যে হোক না কেন, আমি পুলিশ নিয়ে কাজ করতে চাই। বাট আফটার পুলিশ জব আমার খুব কিন ইন্টারেস্ট আছে যে ওয়ার্কিং ইন দ্য গভর্নমেন্ট Okay. পলিসি পলিসি মেকিং, ফোরামে, আর হ্যাঁ, সেই জায়গায় কাজ করা যায়। সেক্ষেত্রে আমি পলিটিক্যাল একটা ট্যাগ লাগাতে চাই, যে Okay. আমি আই হ্যাভ কিন ইন্টারেস্ট ডুইং পলিটিক্স, অ্যান্ড আমি গুণগত পরিবর্তনের কথা ভাবতে চাই পলিটিক্সে। এখনও পরিবর্তন হচ্ছে, ভালো কিছু গ্র্যাজুয়ালি আমরা ভালো একটা এনভায়রনমেন্ট বা পলিটিক্যাল ইকোসিস্টেম পাচ্ছি। এটা হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই হচ্ছে, বা এখন সরকার যেভাবে সব পলিটিক্যাল এন্টিটিগুলোকে ফ্লারিশ করছে, আমার মনে হয় যে ইটস গুড, সামথিং গুড। বাট পরবর্তীতে আমি জবের পরে আমি পলিটিক্স জয়েন করতে চাই, এবং আমি যে কোনো মন্ত্রণালয়ে কাজ করতে চাই। বা মোট কথা যে দেশের উন্নয়নের জন্য আমরা যদি রূপকল্প 2041 ভাবছি, সেই রূপকল্প 2041-এর অন্যতম একজন আমি অংশীজন হতে চাই। একদমই শেষের দিকে আছি, খুব একটা সময় আমার এই মুহূর্তে হাতে নেই। আপনি বললেনই যে পলিটিক্যাল দিকটাতে আপনি ভাববেন, সেটা অবশ্যই আপনার এই জবটা শেষ হওয়ার পরে। যদি একটু ব্যক্তি জীবনে আসে, একদম শেষে এসে ভাবিকে এমন কোনো কথা যেটা আজকে বলতে চান, হয়তো বলা হয় না ব্যস্ততায় বা অন্য কোনো কারণে, তাহলে না, ভাবিকে কি বলতে চাইবেন? তার জন্য সবসময় মেসেজটা এটাই যে যে সবসময় সেই থাকে, মানে যে মাথার হ্যাঁ মধ্যে। হ্যাঁ সবসময় সেই থাকে যে যদি বলা হয় যে রোমান্স বা ভালোবাসার কথা বলা হয়, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট নামটা সেই আসে। ওকে, ঠিক আছে, এরপরে আমার এবং মনে হয় যে আর হ্যাঁ, কিছু বলার থাকে না। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে একটা কথা আছে যে ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। সো আমি তো ঢেকি মানে পুলিশ ঢেকি। তো আমার কাছে ল এনফোর্সমেন্ট সবার আগে। আর যেহেতু আমি সাইবার কপ, আমি মনে করি যে সাইবার স্পেসে যে ক্রাইমগুলো হচ্ছে এখন, এই বিষয়ে সবার একটু অ্যাওয়ারনেস ইম্পর্ট্যান্ট, এবং রিপোর্ট করবেন। যে কোনো ধরনের সাইবার ক্রাইম হলে রিপোর্ট করবেন, থানায় যাবেন, ডিবি অফিসে আসবেন, আমাদের কাউন্টারিজম অফিসে আসবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে সেখানে সার্চ দিয়ে নাম্বার খুঁজে আসবেন। কারণ আপনার রিপোর্ট করলেই আমরা ক্রিমিনাল ধরতে পারবো, আর ক্রিমিনাল ধরতে পারলে সমাজে উদাহরণ তৈরি হবে। উদাহরণ তৈরি হলেই অন্য যারা ক্রিমিনাল, যারা ক্রাইম করতে চায়, তারা সেটব্যাক পাবে, তারা এক পা পিছপা হবে। তো এটা আসলে ক্রাইম দমনটা একটা সামগ্রিক প্রয়াস, সমাজের সমস্ত এন্টিটিকে একসঙ্গে কাজ করতে হবে। পুলিশ তো কাজ করবেই, কিন্তু আপনাদেরও ভূমিকা আছে রিপোর্ট করে এবং তথ্য প্রমাণগুলো আমাদের কাছে নিয়ে আসা। তো আমি সবাইকে অনুরোধ করবো বা আহ্বান জানাবো যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে একটু সজাগ থাকা, যাতে কোনো এরিয়া অ্যাবিউজ না হয়, এবং ছেলে মেয়েদের ব্যবহারের ক্ষেত্রে একটু প্যারেন্টাল কন্ট্রোলটা ইম্পর্ট্যান্ট। কারণ এখন আমাদের উগ্রবাদ অথবা বাজে কন্টেন্ট অথবা পর্নোগ্রাফিক ইস্যুসগুলো বেশ চেপে বসতে পারে বাচ্চাদের জন্য। তো প্যারেন্টাল কন্ট্রোল থাকবে, ছেলেমেয়েরা কী করছে ইন্টারনেটে একটু খেয়াল রাখতে হবে। তো এই কনসার্নগুলো আছে। পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ার যে সিকিউরিটিগুলো আছে, সেগুলো সিকিউরিটি ফিচার্সগুলো একটু রিভিউ করবেন, এবং নিজের নিরাপত্তাটা নিজে দেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো কারণে নিরাপত্তা ব্রিজ হয় বা কোনো কারণে মনে করেন যে আপনাদের পুলিশ সাপোর্ট দরকার হয়, সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশের বিভিন্ন উইংস, বর্তমানে আইজিপি স্যারের নেতৃত্বে এবং এসবি চিফ স্যার মনিরুল ইসলাম স্যারের তো তৈরি করা ইউনিটে আছে, বর্তমান কমিশনার স্যারও এ বিষয়ে হি হ্যাজ কিন ইন্টারেস্ট টু সাপোর্ট পিপল ইন সাইবার অ্যারেনা। তো অনেকগুলোই আমাদের এনটিটি আছে, তাদের কাছে আপনি সেবা পেতে
জানতে পারেন, সেগুলোর তথ্য আপনি গুগলে সার্চ করলেই পাবেন। এবং আমি বিলিভ করি যে বাংলাদেশ পুলিশ প্রত্যেক দিনই জ্যামিতিক হারে তাদের কোয়ালিটি বৃদ্ধি করছে। সেই কোয়ালিটি যে বৃদ্ধি হচ্ছে সেটা প্রমাণিত হবে তার সার্ভিস প্রোভাইড করার জায়গা থেকে। তো আমরা পুলিশ ফোর্স যে কথাগুলো বলে থাকি সেগুলো থেকে সেই ট্রানজিশনটা বেরিয়ে এসে আমরা পুলিশ সেবা, পুলিশ সার্ভিস, সিটি কর্পোরেশনের মতো একটা সার্ভিস, পুলিশ সার্ভিস অথবা গ্রামীণ ফোন যেমন কাস্টমার কেয়ার সার্ভিস আছে, ঠিক একই রকম আমরা পুলিশ সার্ভিস দিতে চাই মানুষের কাছে। আমার কাস্টমার হচ্ছে আমার জনগণ এবং আমার জনগণ হচ্ছে আমার কাছে কুইং অ্যান্ড কিং। থ্যাংক ইউ সো মাচ, খুব দারুণ বলেছেন। আমি শেষ করছি এই মুহূর্তে। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। এবং তিনি সর্বশেষ যেই ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়েছেন আমার মনে হয় খুবই কার্যকরী। এবং অবশ্যই যদি আপনি কোনো জটিলতায় ভুগে থাকেন কিংবা সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো ইস্যু হয়ে থাকে, অথবা আপনি মেন্টালি অ্যাবিউজ হয়ে থাকেন বা ফিজিক্যালি অর ভার্বালি অর আমি যদি বলি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাহলে অবশ্যই আপনি আমাদের বাংলাদেশ পুলিশকে আস্থা রাখতে পারেন, তাদের উপরে নির্ভর করতে পারেন এবং অবশ্যই ডিবিতে যেতে পারেন, কথা বলতে পারেন। আমাদের এখানে আজকে নাজমুল ভাই ছিলেন এবং আরও যারা আছেন। তো সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই থাকুন বিজয় টিভির সাথে।